सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। তাহলে রাহুকেতু যে একটা মুভমেন্ট, রাহুকেতু শুধু অ্যাক্সিস অফ ফেট নয়, অ্যাক্সিস অফ ফেটটাই একটা মুভমেন্ট, ভাগ্য, ডেস্টিনি, সেটাই একটা জীবনের গতি। তো এই রাহুকেতু যে একটা খুব ফান্ডামেন্টাল মুভমেন্ট, এবং সব মুভমেন্ট আমাদের এই পৃথিবী সূর্যের যে সম্পর্ক, দ্য আর্থ সান রিলেশনশিপ, এই সম্পর্কের কারণে যে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে, এক বছরে যে ঋতু পরিবর্তন হচ্ছে, এই বেসিক মুভমেন্টটাই হচ্ছে কালসর্প। এবং এটাকে ভূগোল বলবো না জ্যোতিষ বলবো, সেখানেই আমার একটা দ্বন্দ্ব, একটা কনফিউশন, কারণ এটা তো বেসিক জিওগ্রাফি। এবং এই বেসিক জিওগ্রাফির জায়গা থেকে যে আপনারা অবগত হননি, সেটাই খুব আশ্চর্যের ব্যাপার। আমার টিভি অনুষ্ঠানে বছর 2-3 আগে কিন্তু আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এবার ওই সেই একটা হিন্দি সিনেমার গান আছে, বলেগা তো বলেগা কি বলতা হ্যায়। কিন্তু কথা হচ্ছে যে বেসিক জ্যোতিষটা অনেকটাই তো খুব প্রাইমারি জিওগ্রাফির উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। এই যে পৃথিবীর সঙ্গে সূর্যের সম্পর্কটা, পৃথিবী যে সূর্যকে প্রদক্ষিণ করছে, যে কারণে আমরা আমাদের কালপুরুষের রাশিচক্রে প্রত্যেক মাসে সূর্যকে একটা রাশিতে দেখাচ্ছি, আসলে তো সেটা পৃথিবী ঘুরছে, সূর্য তো আর পৃথিবীর চারদিকে ঘুরছে না। তো এই যে মুভমেন্টটা, যে মুভমেন্ট থেকে ঋতু পরিবর্তন হচ্ছে, সময় কাল সৃষ্টি হচ্ছে, বিকজ সান ইজ দ্য সোর্স অফ অল টাইম। এই সময় শুরু হচ্ছে মেষ রাশি থেকে। মেষ হচ্ছে কালপুরুষের লগ্ন, প্রথম ঘর। এই যে ইকুইনক্স আমরা বলছি, অর্থাৎ মার্চ মাসের 21 তারিখ ইকুইনক্সের দিন উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ, নর্দার্ন অ্যান্ড সাদার্ন হেমিস্ফিয়ারে দিনের আলো সমান থাকছে। বারো ঘন্টার দিন, 12 ঘন্টার রাত। এটা ওই দুটো ইকুইনক্সে আমরা পাচ্ছি। 21 মার্চ সামার ইকুইনক্স, স্প্রিং ইকুইনক্স, আর 21 সেপ্টেম্বর অটম ইকুইনক্স। এই দুটো দিনে 12 ঘন্টা দিনের আলো, 12 ঘন্টা রাত, ইকুয়াল, সমান। এবার সূর্যের যাত্রা গতি শুরু হচ্ছে মেষ রাশি থেকে। এই মেষ রাশিকে ধরা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, আমাদের বিষুবরেখা, ইকুয়েটর। এই মেষ রাশি থেকে সূর্য যাত্রা করতে করতে, আসলে পৃথিবীর জার্নি আমরা সূর্য সাপেক্ষে সেটাকে ধরছি, গিয়ে কর্কট ক্রান্তিকে যখন স্পর্শ করছে, যেটা আপার লিমিট,
23 ডিগ্রি, বিষুবরেখা ইকুয়েটারের 23 ডিগ্রি উত্তরে, 23 ডিগ্রিজ নর্থ অফ দ্য ইকুয়েটার। সেই মেষ রাশি থেকে শুরু করে 21 মার্চ কর্কট ক্রান্তিতে, কর্কট রাশিতে সূর্য যখন পৌঁছচ্ছে, তখন 21 জুন এই যে ডেটটা, ট্রপিক অফ ক্যান্সারের ডেট, এই ট্রপিক অফ ক্যান্সারে 21 জুন হচ্ছে সামার সলস্টিস। সামার সলস্টিস মানে কি? মানে কর্কট থেকে আবার সূর্যর গতি পথ দিক পরিবর্তন হবে, হয়ে সূর্য তখন দক্ষিণ গোলার্ধের দিকে, সাদার্ন হেমিস্ফিয়ারের দিকে টার্নিং নেবে, গতিপথ পরিবর্তন করবে। করে প্রথমে 21 সেপ্টেম্বর অটম ইকুইনক্সের দিন তুলা রাশিতে পৌঁছচ্ছে। তুলা রাশিতে অটম ইকুইনক্স হচ্ছে। তারপর এই অটম ইকুইনক্সের পর সূর্য সাদার্ন হেমিস্ফিয়ারে চলে যাচ্ছে, দক্ষিণ গোলার্ধে চলে যাচ্ছে, গিয়ে মকর রাশিতে, মকর ক্রান্তি, ট্রপিক অফ ক্যাপ্রিকন যখন টাচ করছে 21 ডিসেম্বর, তখন হচ্ছে উইন্টার সলস্টিস। সামার সলস্টিস 21 জুন, লংগেস্ট ডে, দিনের আলো সবচেয়ে বেশি, শর্টেস্ট নাইট। আর 21 ডিসেম্বর উইন্টার সলস্টিস, লংগেস্ট নাইট, শর্টেস্ট ডে। ওই 21 ডিসেম্বরের পর থেকে আবার সূর্য নর্দার্ন হেমিস্ফিয়ারের দিকে জার্নি করবে, দিন বড় হতে থাকবে। তারপরেই 25 ডিসেম্বর বড়দিন উৎসব। এই যে সূর্যের গতিপথটা, এই গতিপথটা কীরকম? এখানে মেষ, বিষুবরেখা, বিষুবরেখা থেকে কর্কট ক্রান্তির দিকে উঠল, গিয়ে কর্কট রাশিতে পৌঁছলো, স্প্রিং ইকুইনক্স থেকে সামার সলস্টিস। তারপর গতিপথ পরিবর্তন করলো সূর্য, করে নিচের দিকে নামলো, করে 21 সেপ্টেম্বর তুলা রাশিতে অটম ইকুইনক্সে এলো, সেটা আবার বিষুবরেখার উপর। তারপর বিষুবরেখা থেকে নিচে চলে গেল, সামার সলস্টিসের পর সামার অটম ইকুইনক্স ক্রস করে নিচে গিয়ে সে যখন মকর ক্রান্তি স্পর্শ করছে, তখন হচ্ছে উইন্টার সলস্টিস 21 ডিসেম্বর। আবার তারপর সে উঠছে। তাহলে গতিপথটা কীরকম হলো? মেষ থেকে উপরে উঠল কর্কট, কর্কট থেকে আবার মেষ, বিষুবরেখার মেষ থেকে উপরে উঠল কর্কট ক্রান্তি, কর্কট রাশি থেকে নিচে নামলো আবার বিষুবরেখা তুলা, তুলা থেকে আবার বিষুবরেখার নিচে চলে গেল মকর, আবার মকর থেকে উপরে উঠছে বিষুবরেখায়। তাহলে মুভমেন্টটা কি? এই ওয়েভ, এই সর্পের মুভমেন্ট। তাহলে কালের যে গতি, সেই গতি হচ্ছে কাল সর্প। মেষ থেকে কর্কট, কর্কট থেকে তুলা, তুলা থেকে মকর, মকর থেকে আবার মেষ। এটা ফান্ডামেন্টাল মুভমেন্ট অফ টাইম। সুতরাং
প্রতি মুহূর্তেই আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, আমাদের এই জগতে, এই পৃথিবী আর সূর্যের সম্পর্কের কারণে কাল সর্প এই যোগ সংগঠিত হচ্ছে। কাল সর্পের এই গতি প্রতিনিয়ত বিদ্যমান। এটাই কোয়েন্টেসেন্সিয়াল ফান্ডামেন্টাল আনডিউলেটিং লাইফ এনার্জির প্যাটার্ন। দিস ইজ দ্য এসেন্স অফ লাইফ। এই জন্য রাহুকেতু এত ইম্পর্ট্যান্ট, কারণ ওই নর্দার্ন মুভমেন্ট আবার সাদার্ন মুভমেন্ট, আবার নর্দার্ন মুভমেন্ট আবার সাদার্ন মুভমেন্ট, এই তরঙ্গ উঠছে তরঙ্গ নামছে। নর্দার্ন মুভমেন্ট রাহু, সাদার্ন মুভমেন্ট কেতু, নর্দার্ন মুভমেন্ট রাহু, সাদার্ন মুভমেন্ট কেতু, নর্থ নোড রাহু, সাউথ নোড কেতু। এই ফান্ডামেন্টাল জায়গাটা এতটাই গুরুত্বপূর্ণ। এই উত্থান পতন, এই যে তরঙ্গের ওয়েভের যে দোলা, এটাই তো আমাদের জীবনের বেসিক মুভমেন্ট, বেসিক এসেন্স। এটাকে অস্বীকার করার তো কোনো জায়গা নেই। তাহলে তো সেই উট পাখির অস্ট্রিচ ডিএনএ হয়ে গেল, যে মাথাটা মাটির মধ্যে দিয়ে রাখলাম, কিছু দেখব না মানেই হচ্ছে না। এবং এই অস্ট্রিচ ডিএনএর প্রাবল্য শক্তির জন্যই তো আমাদের এই দুরবস্থা। উত্থান পতন তো হবেই জীবনে। উত্থান পতন না মানেই নেই মানেই তো জীবন শেষ। ইসিজি গ্রাফটা যেই ফ্ল্যাট হয়ে গেল অমনি তো জীবন নেই, মানুষকে ক্লিনিক্যালি ডেড, মৃত ঘোষণা করা হবে। যতক্ষণ উত্থান পতন হচ্ছে গ্রাফের, ইসিজি গ্রাফের, ততক্ষণ তো মানুষ জীবিত। তাহলে এই উত্থান পতন, এই রাহু কেতু, এই কাল সর্প জীবনের, প্রাণের, বেঁচে থাকার প্রতীক। ইট ইজ দ্য সিম্বল অফ লাইফ। এবার এই লাইফকে আমার পছন্দ না, আমার মনের মতো না, সেটা আমার সমস্যা। সেটা নিয়ে ভগবানের, ঈশ্বরের কিছু করার নেই। সেটা ঈশ্বরকে মেল দিতে হবে যে প্লিজ লুক ইন টু দ্য ম্যাটার। তোমার ভাই ক্রিয়েশনে ঠিক আমাদের মনের মতো হয়নি। পতনটাকে বাদ দিয়ে শুধু উত্থানটাকে মেনটেন করে লাইফ মেনটেন করো। তোমার এই ক্রিয়েটিভ প্রিন্সিপাল, ক্রিয়েটিভ সিস্টেমের মধ্যে এই যে ত্রুটিগুলো, গলতগুলো আছে, এগুলো তুমি একটু কারেক্ট করো। এগুলো আমাদের একটু মেল দিতে হবে ঈশ্বরকে। তো রাহুকেতু এই জন্য এত গুরুত্বপূর্ণ, বিকজ রাহুকেতু রেপ্রেজেন্টস লাইফ ইটসেলফ, দ্য মুভমেন্ট অফ লাইফ, মুভিং আপ, মুভিং ডাউন, নর্থ নোড, সাউথ নোড। মুভিং আপ মানে কি? উত্তরমুখী হওয়া মানে কি? মানে ইনটেক, গ্রহণ। এই জন্য রাহু হচ্ছে মুখ, মাথা। আর পতন, সাউথ, দক্ষিণমুখী হওয়া মানে কি? মানে রিলিজ। এই জন্য কেতু হচ্ছে ধর, যে কেতুর মধ্যে আমাদের এক্সক্রিটরি সিস্টেমটা আছে, মলদ্বারটা আছে। রাহু মাউথ, সমস্ত কিছু এক্সপিরিয়েন্স, খাদ্য, জীবনের খাদ্য মানে জীবনের অনুভূতি, জীবনের সব অনুভবকে রাহু গ্রহণ করবে। সেই অনুভব অ্যাসিমিলেটেড হবে, ডাইজেস্টেড হবে, হজম হবে, তারপর আবর্জনা জঞ্জাল কেতু রেচন ক্রিয়ার মাধ্যমে বহিষ্কৃত করবে। এবার যত আবর্জনা জঞ্জাল রাহু
গ্রহণ করবে জীবনে, তত ফুড পয়জনিং হবে, তত কেতুর ওই রেচন ক্রিয়ায় সমস্যা হবে, তত বিষক্রিয়া হবে, তত হলাহল জীবনে প্রকট হবে। যে সমুদ্র মন্থনে আমরা প্রথম পেয়েছি হলাহল, এবং একদম শেষে আসছে অমৃত। তাহলে জীবনে চলার পথে হলাহলটা প্রকট হবেই। সেই হলাহলকে ট্যাকল করার জন্য দেবাদিদেব মহাদেব আছেন, যে কারণে এপ্রিল মাস থেকে আপনাদের মহামৃত্যুঞ্জয় মন্ত্র সাধনা করতে বলেছি। ভগবান মহামৃত্যুঞ্জয় আমাদের সেই হলাহলকে ট্যাকল করবেন, আমাদের হ্যান্ডেল করার শক্তি দেবেন, ক্ষমতা দেবেন। তারপর গিয়ে আমরা অমৃত পান করব। তো অমৃত কুম্ভের সন্ধানে তো হলাহলটা আসবেই। এবং এই রাহুকেতু বেসিক্যালি জীবনের এই এক্সিস্টেন্সিয়াল প্যাটার্ন, জীবনের অনুভব হবে, জীবনের এক্সপিরিয়েন্স হবে, জীবনের অভিজ্ঞতা হবে। যা কিছু অনুভব হলো, যা কিছু অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স হলো, সেটা আমাকে কতটা সমৃদ্ধ করলো, কতটা পুষ্ট করলো, সেই এক্সপিরিয়েন্স, সেই সমস্ত যা কিছু আমি গ্রহণ করলাম, যা কিছু আমার জীবনে প্রবেশ করলো, সব কিছুকে আমি সঠিকভাবে আত্মীকরণ করতে পারলাম কিনা, সঠিকভাবে তার পাচন ক্রিয়ার মাধ্যমে হজম হলো কিনা, তার উপর নির্ভর করবে কেতু কী রেজাল্ট দেবে। এবার খুব ভালো ডাইজেশন যদি হয় এবং সঠিক রসদ, সঠিক খাদ্য যদি রাহু গ্রহণ করে, সঠিক অনুভব, সঠিক অভিজ্ঞতা যদি জীবনে হয়, তখন ওই কেতুর মাধ্যমে কিন্তু জিনিয়াস, প্রতিভা, এক্সেলেন্স জীবনে প্রতিভাত হবে, প্রকট হবে। আর রাহু যদি জাঙ্ক ফুড খেতে থাকে, তাহলে ফুড পয়জনিং হয়। কেতু যে রেচন ক্রিয়া, তার মাধ্যমে চরম দুর্দশা, চরম বিপত্তি, চরম কষ্ট পীড়া হবে, যেটা 99% মানুষের মধ্যে দেখা যায়। তো জীবনের সঙ্গে এটা তো অ্যাস্ট্রোলজি তো কোনো আকাশে কোনো গ্রহ নয় যেটা বিচ্ছিন্নভাবে আমাদের সঙ্গে শত্রুতা করছে। এগুলো সব সিম্বলিজম, সব প্রতীক। আমি যখন এক্সরে প্লেট দেখছি, এক্সরে প্লেটে দেখছি আমার একটা পায়ের হাড় ফ্র্যাকচার হয়েছে, তো সেই পায়ের হাড়ের যে ছবিটা এক্সরে প্লেট, সেটা তো আমার পায়ের হাড়, সেটা তো অন্য কারোর পায়ের হাড় নয়। আমার জ্বর হলে আমি থার্মোমিটার দিচ্ছি গায়ে জ্বরটা মাপার জন্য। আমার গায়ে জ্বর আছে, তাপমাত্রা বেশি, পারাটা উঠে যাচ্ছে, 100, 101, 102 তাপমাত্রার টেম্পারেচার দেখাচ্ছে। তো সেই পারাটা, মার্কারিটা উঠলো কেন? কারণ আমার শরীরে তাপমাত্রাটা বেশি। তখন আমাকে বুঝতে হবে যে আমি জ্বরে ভুগছি। তো যা কিছু হচ্ছে, একটা ব্লাড রিপোর্ট এলো, ব্লাড রিপোর্টে দেখা যাচ্ছে কোলেস্টেরল হাই, ইউরিক অ্যাসিড হাই, তো সেটা তো আমার শরীরের ব্লাড রিপোর্ট। তাহলে হরোস্কোপটা, জন্মছকটা আমার ভালো মন্দকে নির্দেশ করছে। গ্রহরা তো সব প্রতীক।
থার্মোমিটারের পারাটা তো জাস্ট একটা টুল, জাস্ট একটা সাধনী, যার মাধ্যমে আমি বুঝছি যে আমার শরীরে ইনফেকশন হয়েছে, জ্বর হয়েছে। তো পারাটা উঠেছে, জ্বর ইন্ডিকেট করছে, হাই টেম্পারেচার ইন্ডিকেট করছে, সেটার থেকে যদি আমি এটা না বুঝি যে জ্বরটা আমার মধ্যে, তাহলে তো আমি চিকিৎসা করব না, আমি প্যারাসিটামল খাবো না, আমার শরীর আরও খারাপ হবে। এই জায়গা থেকে আমাদের অ্যাস্ট্রোলজিকে প্রপারলি বুঝতে হবে যে অ্যাস্ট্রোলজিতে যা কিছু আমরা দেখছি সেটা শুধুমাত্র প্রতীক, এবং সেই প্রতীক, সেই সিম্বল কী দেখাচ্ছে না, আমার একটা এক্সরে রিপোর্ট, আমার একটা এমআরআই, আমার একটা ব্লাড রিপোর্ট, যে আমার কি কি সংশোধন করা প্রয়োজন। সবসময় আমরা নিজেদের একটু ডিস্টেন্স করে, একটু বিচ্ছিন্ন করে রাখছি যে আমার কোনো দোষ নেই, এতে আমার কিছু না। রাহুকেতু বদমাইশ, শনি অসভ্য, বৃহস্পতি কিপ্টে, কৃপণ ইত্যাদি ইত্যাদি, তাদের গ্রহ হিসেবে তাদের যা চারিত্রিক বৈশিষ্ট্য, সেই কারণে তারা আমাদের সঙ্গে অবিচার করছে, অসভ্যতা করছে। গ্রহদের বৈশিষ্ট্য মানে তারা আমাদের বৈশিষ্ট্যকে রেপ্রেজেন্ট করছে। যা কিছু সৌরমণ্ডলে হচ্ছে, যা কিছু আমার জন্মছকে প্রতিফলিত হচ্ছে, সব কিছু আমার ভিতরে আছে, সেগুলোকে আমার কারেক্ট করতে হবে। আমি কোনো কিছুর দায় নেব না। জীবন আমার, হরোস্কোপ আমার, কিন্তু আমার কোনো দায় নেই, আমার কোনো দায়িত্ব নেই। আমি শুধু জীবনে সুখ, সমৃদ্ধি, স্বাস্থ্য, সাফল্য চাই। তার একটা কারণও হচ্ছে যে আমাদের বিপথে চালনা করেন জ্যোতিষীরা। এবং বারবার আপনাদের বলেছি যে যখনই মনে হবে যে আশাবাদী, ভালো ভালো, সুন্দর সুন্দর, মনোগ্রাহী কথা শুনতে পাচ্ছেন না, বিশেষ করে আমার ভিডিওতে তো বটেই, তখনই 2019-এর ভিডিওগুলো দেখবেন, 2020-র বার্ষিক রাশিফলের ভিডিওগুলো, যে কী কী সুন্দর সুন্দর আপনাদের সব ঠাকুমার ঝুলি থেকে বার করে রূপকথার কাহিনী শোনানো হয়েছিল, এবং তার সঙ্গে 2020-র বাস্তবটা মিলিয়ে নেবেন। সঙ্গে সঙ্গে ওই যেরকম মানুষ অজ্ঞান হলে মুখে চোখে জল ছিটিয়ে জ্ঞান ফিরিয়ে আনে, সঙ্গে সঙ্গে দেখবেন জ্ঞান চেতনা ফিরে এসছে, আর স্বপ্নের দুনিয়ায় থাকবেন না। তাহলে বাস্তবকে বুঝুন, জীবনকে বুঝুন, এবং জীবনকে যদি সঠিকভাবে চালনা করতে হয়, এতদিন যে সমস্যার মধ্যে আছেন, যে ভুল কর্মের জন্য, মনের অশুদ্ধ চিন্তাভাবনার জন্য যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা একদিনে ওভারনাইট 24 ঘন্টায় কোনোভাবেই জীবন থেকে সরে যাবে না। ম্যাজিক রেমেডি কিচ্ছু নেই। ইনভেস্ট করতে হবে সময়, নিজেকে পরিবর্তন করতে হবে। জীবন কঠিন, এবং জীবনের সমস্যাকে সমাধান করাও কঠিন, এবং যে জটিল অবস্থা আমরা নিজেদের জীবনের তৈরি করে রেখেছি, তার জন্য আরও অনেক সময়, আরও অনেক পরিশ্রম, অনেক নিষ্ঠা, অনেক শৃঙ্খলা, অনেক অনুশাসনের, অনেক ধৈর্যের প্রয়োজন। একটা আমাদের আমূল পরিবর্তন আনতে হবে, তার জন্য কঠোর পরিশ্রম, কঠোর তপস্যার প্রয়োজন। যে ছাত্র বা ছাত্রী সারা বছর পড়েনি, তার পরীক্ষার 7 দিন আগে তার পক্ষে মেকআপ করাটা ইম্পসিবল। সুতরাং 7 দিন পরে যে পরীক্ষা, তাতে তার রেজাল্ট খারাপ হবে, এটা একদম নিশ্চিত। সেটা নিয়ে ভাবলে হবে না। আগামী পরীক্ষায় যেন এই একই দুরবস্থা না হয়। এখনকার যে প্রারব্ধ, সামনে আগামী 1 মাস, 2 মাস, 6 মাসের যে প্রারব্ধ আছে, সেটাকে ঠেকানো, সেটাকে আটকানো নেক্সট টু ইম্পসিবল। আমি আপনাদের সামনে যে বক্তব্যগুলো উপস্থাপনা করি, সেটা এই কারণে করি যাতে এই
প্রারব্ধের পুনরাবৃত্তি যাতে না হয়। কিন্তু অধিকাংশ মানুষ চাইছেন এই প্রারব্ধ ডিলিট হয়ে যাবে আর আগামী প্রারব্ধ খুব ভালো থাকবে। সেটা কোনো দিনই হবে না। যদি একটা 180 ডিগ্রিজ ইউটার্ন জীবনে নিতে না পারেন, তাহলে জীবনের পরিস্থিতিরও কিন্তু কোনো 180 ডিগ্রিজ ইউটার্ন হবে না। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।